বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত। আমি শুভময়। আজ তোমাদের ক্লাস 7 এর অন্তর্গত অর্থাৎ যারা তোমরা আইসিএসসি বোর্ডে পড়ছো, তোমাদের ক্লাস 7 এর অন্তর্গত যে বাংলা বইটি রয়েছে সেই বইটি থেকে আজ আমরা একটি গল্প নিয়ে আলোচনা করব। আজ আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ইচ্ছে পূরণ নামক গল্পটি নিয়ে আলোচনা করব। চলো তাহলে শুরু করছি। এখানে তোমরা দেখতেই পাচ্ছ ইচ্ছে পূরণ রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। এবারে আমরা এই গল্পটির পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব। আমরা দেখব এই গল্পটিতে রবীন্দ্রনাথ কি বোঝাতে চেয়েছেন এবং তার সাথে কিছু প্রশ্ন উত্তরও আমরা দেখে নেব। চলো তাহলে শুরু করছি আলোচনা। প্রথমে আগে একটু লেখক পরিচিতি আমরা জেনে নিই। দেখো, রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে সবাই আমরা কম বেশি জানি। জন্ম ৭ই মে ১৮৬১, জোড়াসাঁকোর ঠাকুর পরিবারের পুত্র তিনি। সাহিত্যের আবহাওয়ার মধ্যেই তিনি মানুষ হয়েছেন। শৈশবকাল থেকে সাহিত্যের প্রতি অনুরাগ দেখা যায়। কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ, সঙ্গীত সকল স্তরেই তার সমান দক্ষতার আমরা দৃষ্টান্ত পাই। ১৬ বছর বয়ঃক্রমকালে সদ্য প্রকাশিত ভারতী পত্রিকায় তিনি রচনা আরম্ভ করেছিলেন। তার দীর্ঘদিনের তপস্যা এবং সাধনার স্বীকৃতিরূপে ১৯১৩ সালে গীতাঞ্জলি কাব্যের জন্য তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন। ১৯২১ সালে বিশ্বভারতী প্রতিষ্ঠা করেছিলেন এবং শান্তিনিকেতনের ব্রহ্মচার্যাশ্রম, শান্তিনিকেতনের পল্লী সেবা কেন্দ্র প্রতিষ্ঠা তিনি করেছিলেন। তার রচিত গ্রন্থের সংখ্যা প্রচুর, অনেকগুলোই রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য গ্রন্থ গোরা, লিপিকা, শেষের কবিতা, ঘরে বাইরে, বলাকা এবং সোনার তরী। এবারে আমরা গল্পটি নিয়ে আলোচনা করব। ইচ্ছা পূরণ রবীন্দ্রনাথ ঠাকুর। দেখো, সুবল চন্দ্রের ছেলেটির নাম সুশীল চন্দ্র। বাবার নাম সুবল চন্দ্র, ছেলেটির নাম সুশীল চন্দ্র। কিন্তু সকল সময়ে নামের মতো যে মানুষটি হবে তা তো নয়। সেজন্য সুবল চন্দ্র কিছু দুর্বল ছিলেন এবং সুশীল চন্দ্র বড় শান্ত ছিলেন না। অর্থাৎ সুশীল নাম হিসাবে তাকে ঠান্ডা থাকার কথা, কিন্তু সে ছিল চঞ্চল, এবং সুবল অর্থাৎ বলশালী, সে ছিল একটু দুর্বল টাইপের। ছেলেটি পাড়াসুদ্ধ লোককে অস্থির করিয়া বেড়াইত। সেজন্য বাপ মাঝে মাঝে শাসন করতে ছুটতেন। কিন্তু বাপের পায়ে ছিল বাত, বাত বলতে ব্যথা, আমরা হাঁটুর ব্যথাকে বাত বলে থাকি। আর ছেলেটি হরিণের মতো দৌড়াতে পারত। কাজে কিল চর চাপড় সকল সময় ঠিক জায়গায় গিয়ে পড়তও না। কিন্তু সুশীল চন্দ্র দৈবাত, যেদিন ধরা পড়তেন, মানে হঠাৎ যেদিন ধরা পড়ে যেতেন, সেদিন তার রক্ষা আর থাকতো না। আজ শনিবারের দিনে ২টোর সময় স্কুলের ছুটি ছিল, কিন্তু আজ স্কুল যাইতে সুশীলের কিছুতেই মন চাইছিল না বা মন উঠছিল না। তাহার অনেকগুলি কারণ ছিল, অর্থাৎ স্কুলে না যাওয়ার অনেক কারণ ছিল। একে তো আজ স্কুলের ভূগোলের পরীক্ষা, তাহাতে আবার ও পাড়ার বসেদের বাড়ির আজ সন্ধ্যার সময় বাজি পোড়ানো হবে, অর্থাৎ তাদের পাড়াতে পটকা ফোটানো হবে। সকাল থেকে সেখানে ধুমধাম চলছে। সুশীলের ইচ্ছা, অর্থাৎ ছেলেটির, সেখানে আজ দিনটা কাটাইয়া দেয়। অনেক ভাবিয়া শেষকালে স্কুলে যাইবার সময় বিছানায় গিয়ে শুয়ে পড়ল। বাচ্চাদের দুষ্টুমি, এটা তো হবেই। তাহার বাপ সুবল গিয়ে জিজ্ঞাসা করল, কিরে, বিছানায় পড়ে আছিস যে, আজ স্কুলে যাবি নে? সুশীল বলল, আমার পেট কামড়াচ্ছে, আজ আমি স্কুলে যেতে পারবো না। মানে বাচ্চারা যে বাহানা করে থাকে। সুবল তার মিথ্যা কথা সমস্ত বুঝতে পারলেন। মনে মনে বললেন, রোসো, মানে দাঁড়া, একে আর জব্দ করতে হবে। এই বলিয়া কহিলেন, পেট কামড়াচ্ছে? তবে আর তোর কোথাও গিয়ে কাজ নেই? অর্থাৎ তুই যে ওইখানে যে যেতে চাইছিলিস পাড়াতে, বা তোর যদি যাওয়ার কোনো ইচ্ছাও থাকে, তোর কিন্তু আজ কোথাও যাওয়া হবে না। বসেদের বাড়ি বাজি দেখতে হরিকে একলাই পাঠিয়ে দেবো এখন, মানে হরি একাই যাবে। তোর জন্য আজ লজেন্স কিনে রেখেছিলাম, মানে লজেন্স জুস কিনে রেখেছিলাম, সেও আজ খেয়ে কাজ নেই, কারণ তোর তো পেট কামড়াচ্ছে। তুই এখানে চুপ করে পড়ে থাক, আমি খানিকটা পাঁচন তৈরি করে নিয়ে আসি, মানে তোর পেট কামড়ানোর অসুখ। এই বলিয়া তাহার ঘরে শিকল দিয়ে দিল কিন্তু ঘরে। সুবলচন্দ্র খুব তিতো পাচন তৈরি করিয়া আনতে গেলেন। সুশীল মহা মুশকিলে পড়ে গেল ছেলেটা। লজেন্স চুষছে এমন ভালোবাসতো, পাঁচন খাইতে হইলে তাহার তেমনি সর্বনাশ বোধ হইতো। মানে লজেন্স তো ওর পছন্দ, কিন্তু এখন তাকে পাঁচন খেতে হবে। ওদিকে আবার বসেদের বাড়ি যাবার জন্য কাল রাত হইতে তার মন ছটফট করছে, তাও বুঝি বন্ধ হয়ে যাবে। সুবলবাবু যখন খুব বড় এক বাটি পাঁচন তৈরি করে ঘরে ঢুকলেন, সুবল বিছানা হইতে ধরফর করে উঠে বললেন, আমার পেট কামড়ানো সেরে গেছে, আমি স্কুলে যাব। বাবা বলিলেন, না না, সে কাজ নেই, তুই পাঁচন খেয়ে নে এইখানে, এইখানে চুপচাপ শুয়ে থাক। এই বলিয়া তাহাকে জোর করে পাঁচন খাইয়া ঘরে তালা লাগাইয়া বাহির হইয়া গেলেন। সুশীল বিছানায় পড়ে
কাঁদিতে কাঁদিতে সমস্ত দিন ধরিয়া কেবল মনে করতে লাগলো যে, আহা, আমি যদি কালই আমার বাবার মতো বয়স হয়, মানে আমি যদি বাবার মতো হতাম, আমার যা ইচ্ছা তাই করতে পারতাম, আমাকে কেউ বন্ধ করে রাখতে পারতো না। তাহার বাপ সুবলবাবু বাইরে একলা বসিয়া বসিয়া ভাবতে লাগিলেন যে, আমার বাপ মা আমাকে বড় বেশি আদর দিতেন বলেই তো আমার ভালো রকম পড়াশোনা কিছুই হলো না। আহা, আবার যদি সেই ছেলেবেলা ফিরে পাই তাহলে আর কিছুতেই সময় নষ্ট না করে পড়াশোনা করে নিতাম। ছেলে ভাবলো আমি বাবা হলে ভালো হতো, আর বাবা ভাবছে আমি যদি ছেলের মতো বয়স পেতাম, আমি এখন মন দিয়ে একটু বেশি করে পড়াশোনা করতাম, যেটা তখন করিনি। ইচ্ছা ঠাকরুন, মানে ঠাকুর, সেই সময় ঘরের বাইরে দিয়ে যাচ্ছিলেন। তিনি বাপের ও ছেলের মনের ইচ্ছা জানতে পারিয়া ভাবলেন, আচ্ছা ভালো, কিছুদিন ইচ্ছা পূরণ করিয়া দেখাই যাক, অর্থাৎ ছেলেকে বাবা করে দেই, বাবাকে ছেলে করে দেই। এই ভাবিয়া বাপকে গিয়া বললেন, তোমার ইচ্ছা পূরণ হইবে, কাল হইতে তুমি তোমার ছেলের বয়স পাবে। ছেলেকেও গিয়ে বলল, কাল হইতে তুমি তোমার বাপের বয়স হইবে। শুনিয়া দুজনেই ভারী খুশি হয়ে উঠিলেন। বৃদ্ধ সুবলচন্দ্র রাত্রে ভালো ঘুমাইতে পারতেন না, ভোরের দিকটায় ঘুমাতেন। কিন্তু আজ হঠাৎ কি হলো, খুব ভোরে উঠিয়া একেবারে লাফ দিয়া বিছানা হইতে নামিয়া পড়লেন। দেখলেন খুব ছোট হয়ে গেছে। পড়া দাঁতগুলি, তিনি তো ফোকলা ছিলেন, বয়স হয়ে গিয়েছে, পড়া দাঁতগুলি সব আবার গাজিয়ে গেছে। মুখের গোঁফদাড়ি সমস্ত কোথায় চলে গেছে তার আর চিহ্ন মাত্র নেই, অর্থাৎ তিনি ছোট হয়ে গেছেন। দাড়ি গোঁফ চলে গেছে, তিনি ছোট হয়ে গেছেন, জামা কাপড় ঢিলে হয়ে গেছে। রাতে যে ধুতি এবং জামা পরিয়া শুইয়াছিলেন, সকালবেলা তাহা এত ঢিলা হইয়া গেছে যে হাতের দুই আস্তিন প্রায় মাটি পর্যন্ত ঝুলিয়া পড়িয়াছে, মানে জামা কাপড় সব ঢিলে হয়ে গেছে। জামার গলা বুক পর্যন্ত নেমে গেছে। ধুতির কোঁচটা এতটাই লুটিয়ে পড়ছে যে পা ফেলাইয়া চলিয়া দায়। আমাদের সুশীলচন্দ্র অন্যদিকে ভোরে উঠিয়া চারিদিকে দৌরাত্ম্য করিয়া বেড়ান, মানে সকালে উঠেই দৌড়াদৌড়ি করে বেড়ান, কিন্তু আজ তার ঘুমই ভাঙে না, কারণ সে তো বাবা হয়ে গেছে। যখন তার বাপ সুবলচন্দ্র চেঁচামেচিতে সে জাগিয়া উঠিল, তখন দেখলো জামা কাপড় সব গায়ে এমন আটিয়া গেছে যে ছিঁড়িয়া ফাটিয়া কুটি কুটি হইবার জো হইয়াছে, অর্থাৎ ফেটে চুরে একাকার হয়ে গেছে। শরীরটা সমস্ত বাড়িয়া উঠিয়াছে। কাঁচা পাকা গোঁফ দাড়িতে অর্ধেকটা মুখ দেখাই যায় না। মাথায় এক মাথা চুল ছিল, হাত দিয়া দেখে সে চুলও নাই। পরিষ্কার টাক তকতক করছে। আজ সকালে সুশীলচন্দ্র বিছানা ছাড়িয়া উঠতেই চায় না। অনেকবার তুড়ি দিয়া উচ্চস্বরে হাই তুলল, কারণ সে তো বয়স হয়ে গেছে তার। অনেকবার এপাশ ওপাশ করল। শেষকালে বাপ সুবলচন্দ্রের গোলমালে ভারী বিরক্ত হইয়া উঠিয়া পড়িল। দুজনের মনের ইচ্ছা পূরণ হলো বটে, কিন্তু ভারী মুশকিল বেঁধে গেল। দেখো, সবসময় মনের ইচ্ছা পূরণ হলেই যে তুমি সুখী হবা তা তো নয়, অনেক সমস্যাও থাকে। আগেই বলিয়াছি, সুশীলচন্দ্র মনে করিত যে সে যদি তাহার বাবা সুবলচন্দ্রের মতো বড় এবং স্বাধীন হয়, তবে যেমন ইচ্ছে গাছে চড়িয়া, জলে ঝাঁপ দিয়া, কাঁচা আম খাইয়া, পাখির বাচ্চা পারিয়া দেশময় ঘুরিয়া বেড়াইবে। যখন ইচ্ছা করে আসিয়া যা ইচ্ছা তাহাই খাইবে, কেহ বারণ করিবার থাকবে না। অর্থাৎ গাছে উঠবে, পাখি ধরবে, জলে ঝাঁপ দিবে, পাখির বাচ্চা পারবে, দেশময় ঘুরে বেড়াবে, এই সমস্ত তার ইচ্ছা ছিল। কারণ সে তো বড়, তাকে তো কেউ তখন বারণ করবে না, এটা তার মনের বাসনা ছিল। কিন্তু আশ্চর্য এই, সেদিন সকালে উঠিয়া তাহার গাছে চড়তে ইচ্ছাই করল না, কারণ তার মনেও তো একটা ভারিক্কি ভাব চলে আসছে। পানা পুকুরটা দেখিয়া তাহার মনে হইল, ইহাতে ঝাঁপ দিলেই আমার কাঁপুনি দিয়া জ্বর আসবে। সে তো বয়স হয়ে গেছে না তার। চুপচাপ করিয়া দাওয়ায় একটা মাদুর পাতিয়া বসিয়া ভাবিতে লাগিল। একবার মনে হইল, খেলাধুলোগুলো একেবারেই ছাড়িয়ে দেওয়াটা ভালো হয় না, একবার চেষ্টা করে দেখাই যাক না। এই ভাবিয়া কাছে একটা আমড়া গাছ ছিল, সেটাতে উঠার জন্য অনেক রকম চেষ্টা করলো। কাল যে গাছটাতে কাঠবিড়ালির মতো তত্তর করে চড়তে পারতো, আজ বুড়ো শরীরটা নিয়ে সে গাছে কিছুতেই উঠতে পারছিল না। আর হবে না, সে তখন তো বাচ্চা ছিল, এখন সে বড় হয়ে গেছে, এখন কি আর গাছে উঠতে পারে? নিচেকার একটা কচি ডাল ধরিবা মাত্র সেটা তাহার শরীরের ভারে ভেঙে পড়ে গেল, এবং বুড়ো সুশীল ধপ করে মাটিতে পড়ে গেল, কারণ তার এখন ওজন বাড়ছে, সে আর গাছে উঠতে পারবে না। আছে রাস্তা দিয়া লোক চলিতেছিল, তাহারা বুড়োকে ছেলে মানুষের মতো গাছে চড়িতে দেখিয়া হাসিয়া অস্থির হয়ে গেল। বুড়ো মানুষ যদি গাছে ওঠে সবাই তো হাসবেই। সুশীলচন্দ্র লজ্জায় মুখ নিচু করিয়া আবার সেই দাওয়ায় মাদুরে এসে বসলেন। চাকরকে বলল, ওরে, বাজার থেকে 1 টাকার লজেনচুস কিনে আন, কারণ তার মনটা তো ছিল বাচ্চার। লজেনচুসের প্রতি সুশীলচন্দ্রের বড় লোভ ছিল।
স্কুলের ধারে দোকানে সে রোজ নানা রঙের লজেন্স জুস সাজানো দেখতো। ২-৪ পয়সা যা পেত তাতেই লজেন্স জুস কিনে খেত। মনে করত, যখন বাবার মতো টাকা হবে তখন কেবল পকেট ভরিয়া লজেন্স জুস কিনবে এবং খাবে। আর চাকর ৳১ এক রাশ লজেন্স জুস কিনিয়া আনিয়া দিল। তাহারই একটা লইয়া সে দন্তহীন মুখে পুরিয়া চুষতে লাগলো। কিন্তু বুড়োর মুখে ছেলেমানুষের লজেন্স জুস কিছুতেই ভাল লাগলো না। ছোটরা লজেন্স-টজেন্স খায়, বড়রা হয়ে কি আর লজেন্স খাবে? সে ছোটবেলায় তার ইচ্ছা ছিল লজেন্স খাওয়ার, এখন তো আর সেটা ভালো লাগবেই না। একবার ভাবিল, এগুলো আমার ছেলেমানুষ, বাবাকে খাইতে দেওয়া যাক। আবার তখনই মনে হলো, না, কাজ নাই, এত লজেন্স জুস খেলে উহার আবার অসুখ হবে। কাল পর্যন্ত যে সকল ছেলে সুশীলচন্দ্রের সাথে কপাটে খেলিয়াছে, আজ তাহারা সুশীলের সন্ধানে আসিয়া বুড়ো সুশীলকে দেখিয়া দূরে ছুটে গেল। আসলে তাদের বন্ধুকে খুঁজতে আসে, সে যদি দেখে বন্ধু বুড়ো হয়ে গেছে, তারা ভয়ে সেখান থেকে চলে গেছে। সুশীল ভাবছিল, বাপের মতো স্বাধীন হলে তার সমস্ত ছেলে বন্ধুদের সমস্ত দিন ধরিয়া কেবল ডুডু শব্দে কপাটি খেলিয়া বেড়াইবে। কিন্তু আজ রাখাল, গোপাল, অক্ষয়, নিবারণ, হরিশ এবং নন্দকে দেখে মনে মনে বিরক্ত হলো। ভাবলো, চুপচাপ করে বসে আছি, বসেই থাকি। এখন বুঝি ছোড়াগুলো গোলমাল বাঁধিয়ে দিবে। আসলে তার মনের ভারী কি চলে আসছে, তার আর এখন ওই গোলমাল করার বয়সটা আর নেই, আর তার সেটা ভালোও লাগছিল না। আগেই বলিয়াছি, বাবা সুবলচন্দ্র প্রতিদিন দাওয়ায় মাদুর পাতিয়া বসিয়া বসিয়া ভাবতেন, যখন ছোট ছিলাম তখন দুষ্টমি করিয়া সময় নষ্ট করিয়াছি। ছেলে বয়স ফিরাইয়া পাইলে সমস্ত দিন শান্তশিষ্ট হইয়া ঘরের দরজা বন্ধ করিয়া কেবল বই লইয়া পড়া মুখস্থ করি। মানে সে তো ভাবছিল যে এখন ছোট থাকলে পড়া মুখস্থ করব। এমনকি সন্ধ্যার পর ঠাকুমার কাছে গল্প শোনাও বন্ধ করিয়া প্রদীপ জ্বালিয়া রাত্রি 10টা-11টা পর্যন্ত পড়া তৈয়ারি করি। কিন্তু ছেলে বয়স যখন ফিরে পাইল তখন সুবলচন্দ্র কিছুতেই স্কুলমুখ হতে চাইছেন না, মানে এই স্কুলে আর যেতে চাইছেন না। সুশীল বিরক্ত হইয়া আসিয়া বলিত, বাবা স্কুল যাবে না? সুবল মাথা চুলকাইয়া মুখ নিচু করিয়া আস্তে আস্তে বলিতেন, আজ আমার পেট কামড়াচ্ছে, আমি স্কুল যেতে পারবো না। সুশীল রাগ করে বলে, তো পারবে না বই কি, স্কুলে যাওয়ার সময় আমারও ওরকম ঢের পেট কামড়াইছে, আমি ওসব জানি, মানে তুমি যে বাহানা করছো। বাস্তবিক সুশীল এত রকম উপায়ে স্কুল পালাইত এবং সে এত অল্প দিনের কথা যে তাহাকে ফাঁকি দেওয়া তাহার বাপের কর্ম নয়, কারণ সে তো অ্যাডভান্স হয়ে গেছে, সে জানে সবকিছুই। সুশীল জোর করিয়া ক্ষুদ্র বাপটিকে স্কুলে পাঠাইতে আরম্ভ করল। স্কুলের ছুটির পরে সুবল বাড়ি আসিয়া খুব একচোট ছুটাছুটি করিয়া খেলিয়া বেড়াইনোর জন্য অস্থির হইয়া পড়িতেন। কিন্তু ঠিক সেই সময়টাতে বৃদ্ধ সুশীলচন্দ্র চোখে চশমা দিয়া একখানি কৃত্তিবাসের রামায়ণ লইয়া সুর করিয়া করিয়া পড়িত। সুবলের ছোটাছুটি গোলমালে তাহার পড়ার ব্যাঘাত ঘটত। তাই সে জোর করিয়া সুবলকে ধরিয়া সম্মুখে বসাইয়া হাতে একটা স্লেট দিয়া আঁক কষিতে দিত, মানে অঙ্ক করতে দিত। আঁকগুলি এমন বড় বড় বাছিয়া দিত যে তাহার একটা কষতেই তার বাপের 1 ঘন্টা চলে যেত। সন্ধ্যাবেলায় বড় সুশীলের ঘরে অনেক বুড়ায় মিলে দাবা খেলত। সে সময়টায় সুবলকে ঠান্ডা রাখার জন্য সুশীল একজন মাস্টার রেখে দিল। মাস্টার রাত্রি 10টা পর্যন্ত তাকে পড়াতো। খাওয়ার বিষয়ে সুশীলের বড় কড়াক্কর ছিল, কারণ তার বাপ সুবল যখন বৃদ্ধ ছিলেন তখন তার খাওয়া ভালো হজম হইত না, একটু বেশি খাইলেই অম্বল হতো। সুশীলের সে কথাটা বেশ মনে আছে, সেই জন্য তার বাপকে কিছুতেই বেশি খাইতে দিত না। কিন্তু হঠাৎ অল্প বয়স হইয়া আজকাল তাহার এমন ক্ষুধা হইয়াছে যে নুড়ি হজম করিয়া ফেলতে পারে, মানে পাথর খাইলে পাথর হজম করে দিবে, ছোটবেলার বয়স পেয়ে এখন। সুশীল তাহাকে যতই অল্প খাইতে দিত পেটের জ্বালায় তিনি ততই অস্থির হয়ে বেড়াইত। শেষকালে রোগা হইয়া শুকাইয়া তাহার সর্বাঙ্গের হাড় বাহির হইয়া পড়ল। সুশীল ভাবল শক্ত ব্যামো হয়েছে, তাই কেবলই ওষুধ গিলাইতে লাগলো। বুড়ো সুশীলেরও বড় গোল বাঁধিল, মানে খিদা পাচ্ছে, খেতে দিচ্ছে না ছেলে, কেমন একটা ব্যাপার এখানে। এ তাহার পূর্বকালের অভ্যাস মতো যাহা করে তাহাই তাহার সহ্য হয় না। আগে সে পাড়ায় কোথাও যাত্রা গানের খবর পাইলেই বাড়ি হইতে পলায়ন করে হোক বা বৃষ্টিতে হোক ঠান্ডাই হোক সেখানে গিয়ে হাজির হতো। আজকাল বুড়ো সুশীল সেই কাজ করতে গিয়ে সর্দি কাশি হয়ে যায় তার, গায়ে মাথায় ব্যামো হয়। 3 হপ্তা শয্যাগত হইয়া পড়িয়া রহিল। চিরকাল সে পুকুরে স্নান করিয়া আসিয়াছে, আজও তাহার করিতে গিয়া হাতের পায়ে, মানে গাঁটে গাঁট ফুলিয়া বিষম বাত উপস্থিত হইল। হাতে পায়ে ব্যথা।
তাহার চিকিৎসা করতে ৬ মাস লেগে গেল। তারপর হইতে ২ দিন অন্তর অন্তর গরম জলে স্নান করত এবং সুবলকেও কিছুতেই পুকুরে স্নান করতে দিত না। আগেকার অভ্যাস মতো ভুলে তক্তাপোস হইতে সে লাফ দিয়ে নামতে চায় আর হাড়গুলো টন টন করে। আসলে ছোটবেলায় সে লাফ দিত, কিন্তু এখন বুড়ো হয়ে গেছে, এখন সে কি আর লাফ দিলে হবে? হাড়ে ব্যথা লাগবে। মুখের মধ্যে আস্ত পান পুড়িয়াই হঠাৎ দেখে দাঁত নেই, পান চিবানো অসাধ্য। ভুলিয়া চিরুনি ব্রাশ লইয়া মাথায় আঁচড়াইয়া গিয়েতে দেখে মাথা পুরো টাক। একদিন হঠাৎ ভুলে যায় যে তাহার বাপের বয়সী বুড়ো হয়েছি, এবং ভুলিয়া পূর্বের অভ্যাস মতো দুষ্টুমি করিয়া পাড়ার বুড়ি আন্দি পিসির জলের কলসে হঠাৎ ঠন করিয়া ঢিল ছুঁড়িয়া মারত। বুড়ো মানুষের এই ছেলে মানুষই দেখে লোকেরা তাহাকে মারমার করে তাড়ায় দিত। মানে বুড়ো বয়সে তুমি যদি এখন কারো কলসিতে মারো তাহলে তো সবাই খেপাবেই। সেও লজ্জায় মুখ রাখিবার জায়গা পাইত না। সুবলচন্দ্র একদিন দৈবাৎ ভুলে যেত যে সে আজকাল ছেলে মানুষ হয়ে গেছে। আপনাকে পূর্বের মতো বুড়ো মনে করিয়া যেখানে বুড়ো মানুষেরা তাস পাশা খেলছে সেখানে গিয়া সে বসত। বুড়োদের মতো কথা বলতো, শুনিয়া সকলেই যা যা খেলা করগে, যা, জ্যাঠামি করতে হবে না, এই বলে তাড়িয়ে দিত সেখান থেকে। বলিয়া কান ধরিয়া বিদায় করে দিত। হঠাৎ ভুলিয়া মাস্টার গিয়া বলতো, দাও তো, তামাকটা দাও তো, খেয়ে নেই। মানে মাস্টারকে যে বলতো, হুঁকোটা দাও তো, একটু খাই। আসলে তার তো অভ্যাস ছিল, বুড়ো হয়ে গেছিল তো। শুনিয়া মাস্টার তাহাকে বেঞ্চের উপরে এক পায়ে দাঁড় করায় রাখে দিত। নাপিতকে গিয়ে বলতো, ওরে বেজা, কদিন আমাকে কামাতে আসিসনি কেন? নাপিত ভাবতো ছেলেটা খুব ঠাট্টা করতে শিখেছে। সে উত্তর দিত, আরে বছর 10 বাদে আসবো এখন, হ্যাঁ, তোমার তো দাড়ি উঠেনি। আবার একদিন তাহার পূর্বের অভ্যাস মতো তাহার ছেলে সুশীলকে গিয়ে মারত। সুশীল ভারী রাগ করে বলতো, পড়াশোনা করে তোমার এই বুদ্ধি হচ্ছে? এক রাত্রি ছেলে হয়ে বুড়ো মানুষের গায়ে হাত তোলো? অমনি চারিদিক থেকে লোকজন ছুটে আসিয়া কেহ কিল, কেহ চর, কেহ গালি দিতে আরম্ভ করলো। তখন সুবল একান্ত মনে প্রার্থনা করিতে লাগিল যে, আহা, যদি আমি আমার ছেলে সুশীলের মতো বুড়ো হই এবং স্বাধীন হই, তাহলে বেঁচে যাই। সুশীলও প্রতিদিন হাত জোর করে বলল, হে দেবতা, আমার বাপের মতো আমাকে ছোট করে দাও, মনের সুখে খেলা করে বেড়াই। বাবা যেরকম দুষ্টুমি আরম্ভ করেছেন, উনাকে আর সামাল দিতে পারি না। সর্বদা ভাবিয়া অস্থির হইলাম। তখন ইচ্ছে ঠাকুরন আসিয়া বললেন, আবার সে ঠাকুর ওদের কাছে আসলো, এসে বলল, কেমন তোদের শখ মিটেছে? তারা দুজনেই গড় করিয়া মানে শুয়ে পড়ে প্রণাম করে বললেন, দোহাই ঠাকুরন, মিটে গেছে। এখন আমরা যে যাহা ছিলাম আমাদিগকে তাহাই করে দাও। ইচ্ছে ঠাকুরন বললেন, আচ্ছা, কাল সকালে উঠিয়া তাহাই হয়ে যাবে, মানে আবার পুরনো রূপে তোরা চলে আসবি। পরদিন সকালে সুবল পূর্বের মতো বুড়ো হইয়া এবং সুশীল ছেলে হইয়া জেগে উঠল। দুজনেরই মনে হইল যে স্বপ্নে হইতে জাগিয়াছি, মানে এতদিন স্বপ্ন দেখছিলাম, স্বপ্ন থেকে জাগছি। সুবল গলা ভার করিয়া বললেন, সুশীল, ব্যাকরণ মুখস্থ করবে না? সুশীল মাথা চুলকাতে চুলকাতে বলল, বাবা, আমার বই হারিয়ে গেছে। গল্পটি এখানেই শেষ। এবারে আমরা এই গল্প থেকে কিছু শব্দার্থ দেখে নেব। দেখো, আঁক মানে এখানে গণিতের অঙ্ক, পাশা মানে অক্ষক্রিয়া বা খেলা, তক্তপোষ মানে কাঠ দ্বারা নির্মিত চৌকি বিশেষ, জ্যাঠামি মানে পাকামি, পাঁচর মানে বিভিন্ন গাছগাছরা সেদ্ধ করে তৈরি করা ওষুধ, বিষম মানে বেজায় বা সাংঘাতিক, ব্যাঘাত মানে বাধা। পরের দেখো একটু এমসিকিউ আছে। ইচ্ছে পূরণ গল্পটি কে লিখেছেন? দেখো, রবীন্দ্রনাথ ঠাকুর। সুবলচন্দ্রের ছেলের নাম সুশীলচন্দ্র। শনিবার স্কুল ছুটি হতো কটার সময়? তোমরা এটা উত্তরটা দেবে, কারণ এর আগেও আমি পড়িয়েছি। সুশীলচন্দ্র একবার পেয়ারা না আমড়া গাছে? এটা হবে আমড়া গাছে। সুশীলচন্দ্রের লোভ ছিল আইসক্রিমে না লজেন্স জুসে? উত্তর হবে লজেন্স জুসে। একটা উত্তর আমি ইচ্ছা করেই বললাম না, তোমরা দেখি কতটা শুনলে। আরে, কিছু কিছু প্রশ্ন তুলে ধরেছি, উত্তরগুলো আমি করিনি, তোমরা একটু চেষ্টা করবে। সুশীলচন্দ্রের বাবার নাম কি? গাছে চড়তে কার আর ইচ্ছা হয় না? সুশীলের সঙ্গীরা সুশীলকে দেখে ছুটে পালিয়েছিল কেন? ইচ্ছা ঠাকুরন কে? তিনি কি করতেন? এরপরে আরেকটু বড় প্রশ্ন দেখো, সুশীল শনিবার কি কারণে স্কুলে যেতে চাইছিল না? সুশীলচন্দ্র ও সুবলচন্দ্রের কি ইচ্ছের কথা ইচ্ছে ঠাকুরনকে শুনিয়েছিলেন? সুবলচন্দ্র বাইরে একলা বসে কি ভাবছিল? সুশীলের সঙ্গীদের নামগুলো কি কি? এবার একটু বড় প্রশ্ন দেখো, হাতের 2 আস্তিন প্রায় মাটিতে ঝুলিয়া পড়িয়াছে। আস্তিন কথাটির অর্থ কি? কার মনে এমন অবস্থা হয়েছিল এবং কেন?
2 নাম্বার, সুবলচন্দ্র ও সুশীলচন্দ্র এর মধ্যে তোমার কাকে বেশি ভালো লেগেছে এবং কেন লেগেছে? 3 নাম্বার, তোমার মনে কি কি ইচ্ছে পূরণ এখনো হয়নি তা লেখো। 4 নাম্বার, সুশীলচন্দ্র ও সুবলচন্দ্র এর মনে মনে কি ইচ্ছে ছিল? তারা কি সেই ইচ্ছে পূরণ করতে পেরেছিল? যাই হোক, আমাদের এই গল্পটির আলোচনা এই পর্যন্তই। আমরা এরপরে আরেকটি নতুন গল্প নিয়ে আলোচনা করব। আজ তাহলে এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ।